যারা পড়ো নাই তারা পড়ে নিবা, কারণ এখন যদি টেক্সট যখন টপিকটা পড়াবো এই টপিকের সাথে যদি প্রশ্নগুলো তোমরা শেষ না করো, পরবর্তীতে এগুলো লুট হয়ে যাবে অনেক, বুঝতে পারছো? অনেক লোড হয়ে যাবে। আর যদি তোমরা মানে সামারিটা যে প্রিফেক্স টু শেক্সপিয়র, এটার মধ্যে মূলত জিনিসটা কি কি ব্যাপারকে এখানে ফোকাস করা হয়েছে, এই ব্যাপারগুলি যদি তোমরা কি করো, মানে একটু ভালো করে পড়ো, তাহলে কিন্তু এখানের প্রতিটা প্রশ্নই তোমাদের কাছে ইজি মনে হবে। ক্রিটিসিজম ব্যাপারটা এরকম, যদি তুমি মেইন পয়েন্টটা কি, একটা টপিকের মেইন পয়েন্ট কি, এই পয়েন্টগুলি পড়তে পারো বা বুঝতে পারো, মাথার মধ্যে সেট করে রাখতে পারো, তাহলে হয়েছে তোমার সব কিছু ভিতরে যে পার্ট বি বলো, পার্ট সি বলো, অথবা ব্রিফ বলো, এই সকল প্রশ্ন তোমাদের এসে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, আর মানে কি এই সপ্তাহটাই তো তোমাদের একটু লোড হবে, কারণ এই সপ্তাহের মধ্যে কি তোমাদের লিঙ্গুইস্টিকটা শেষ হয়ে যাবে, যাদের যারা দুইটাতে আসো তাদের লিঙ্গুইস্টিকটা শেষ হয়ে যাবে। তো লিঙ্গুইস্টিক ক্লাসটা শেষ হয়ে গেলে তো তোমাদের শুধু এখানেই লুটটা থাকবে, ওইখানে লুটটা অবশ্যই কমে যাবে, মানে প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে তাই কি তোমাদের একটু লুটে থাকো, এটা আমিও বুঝি। কিন্তু মানে ক্লাস না করে এত কোনো উপায় নেই, রাইট? ক্লাস না করে তো কোনো উপায় নেই, ক্লাস যেহেতু তোমরা পেড করে এখানে আসছো, তোমাদেরকে অবশ্যই আমার ক্লাস দিতে হবে, আর ক্লাসগুলো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে করতে হবে। ওকে, লিঙ্গুইস্টিক ক্লাসের মধ্যে আমরা অনেক বাধা বিপত্তি মানে পাইছি, মানে এইটা সেটা মানে অনেক, তাই জন্য আমাদের আরও কোর্সটা আরও লং হয়ে গেছে। কিন্তু যে এক সময় যে যে আন্দোলন ছিল, এই আন্দোলনের মধ্যে কিন্তু প্রায় 1 মাসের মতো ক্লাস অফ ছিল, যে নেট সমস্যা এটা সেটা প্রবলেমে 1 মাসের মতো অফ ছিল, প্লাস আদারওয়াইজ অন্য অন্য ঈদ, মাঝখানে আবার ঈদ গেছে। তো সব কিছু মিলিয়ে কি অনেকটা টাইম চলে গেছে লিঙ্গুইস্টিক্সের ক্ষেত্রে, এটা আরও প্রায় 1 মাস আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেটা এখনও রানিং। আর ইনশাল্লাহ চেষ্টা করি আর 2টা অথবা 3টা ক্লাস হলে ইনশাল্লাহ তোমাদের লিঙ্গুইস্টিক কোর্সটা শেষ হবে, তখন কি তোমরা শুধু ক্রিটিসিজমে ফোকাস করতে পারো। আর তোমাদের পরবর্তী কি, তোমরা অনেকে বলছিল তোমাদের প্রোজ তারপর 2টা পোয়েট্রি স্টার্ট করার জন্য, এটা হলো মানে নেক্সট মান্থে শুরু করবো, মিডলের দিকে তোমাদের ক্রিটিসিজমটা একটু গুছাইয়া তারপর শুরু করব, কারণ কি যখন তোমাদের ডেইলি ক্লাস হয় তখন এটা লোড হয়ে যায়। আচ্ছা দেখো, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্নটা যেটা, সেটা কি, হাউ ডাজ জনসন ডিফেন্ড শেক্সপিয়র এগেনস্ট দ্য চার্জ অফ দ্য ভায়োলেশন অফ দ্য 3 ইউনিটিস? এই প্রশ্নটা এখানে 3 ইউনিটিস মেনশন করা আছে, আবার কি ক্রোনোলজিক্যাল রুলসও বলতে পারে, ক্লাসিক্যাল ক্রোনোলজিক্যাল রুলস, ক্রোনোলজিক্যাল ক্রোনোলজিক্যাল বানানটা কিভাবে, এটা তোমাদের ইয়াটা আছে আর শর্টের মধ্যে ক্রোনোলজি, ক্রোনোলজি মানে কি মানে কি একটা সিকোয়েন্স মেনটেন করে যে একটা রুলস ফলো করা হতো, এই রুলসটাকে মূলত ক্রোনোলজিক্যাল রুলস অথবা ক্লাসিক্যাল ক্রোনোলজিক্যাল রুলস বলা হয়। এখন তোমাদের এখানে তো কি আছে, যে ভায়োলেশন অফ দ্য 3 ইউনিটিসটা আছে, ওখানে এখন কি ভায়োলেশন অফ দ্য 3 ইউনিটিস, এই 3 ইউনিটিসটা মানে না বলে কি তোমাদের এখানে কি বলতে পারে, ক্রোনোলজিক্যাল বা ক্রোনোলজি অফ ক্লাসিক্যাল রুলস এরকমও বলতে পারে, বুঝতে পারছো? এখন তোমাদের বুঝতে হবে যে প্রশ্নটা অ্যাকচুয়ালি এখানে কি, আমাদের এখানের মেন কথাটা কি হবে, কোন ব্যাপারটার উপর আমাদেরকে এখানে ফোকাস করতে হবে। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা প্রশ্নটা শুরু করতেছি। দেখো, প্রথম প্রশ্নটা মানে 3 নম্বর প্রশ্ন, prefix to Shakespeare by
Samuel Johnson is one of the most significant achievements in the field of English literary criticism. এটা তো বুঝো যে ইংরেজি সাহিত্যের মানে কি ক্রিটিসিজম, সমালোচনার মধ্যে সমালোচনার যে একটা ক্ষেত্র আছে সাহিত্যের মধ্যে, কি ড্রামা একটা ক্ষেত্র, পোয়েট্রি একটা ক্ষেত্র, ক্রিটিসিজম একটা ক্ষেত্র, এসে একটা ক্ষেত্র, এই যে প্রতিটা কি এক একটা ক্ষেত্র, এক একটা ফিল্ড, এই সম্পূর্ণ ফিল্ডগুলোর মধ্যে ক্রিটিসিজম একটা ফিল্ড। তো ক্রিটিসিজমের যে ক্ষেত্রটা আছে এটার মধ্যে হলো ডক্টর স্যামুয়েল জনসনের রচিত প্রিফেক্স টু শেক্সপিয়র একটা কি অবিস্মরণীয় একটা অ্যাচিভমেন্ট, বুঝতে পারছো, বা তাৎপর্যপূর্ণ একটা অ্যাচিভমেন্ট। The preface opens with a tribute to Shakespeare's long continued popularity. মানে কি এই প্রিফেক্সটা যখন ডক্টর স্যামুয়েল জনসন শুরু করছে, মানে লেখার শুরুর দিকে সে কিন্তু উইলিয়াম শেক্সপিয়রের উপর কি একটা সম্মান প্রদর্শন করছে, মানে ট্রিবিউট মানে কি সম্মান প্রদর্শন করা। তো সম্মান প্রদর্শন কিভাবে করছে, সে শেক্সপিয়রকে হাইলাইট করছে, হাইলাইট করে সে তার এসেটা শুরু করছে। ওকে, in this critical work Johnson has found out several of Shakespeare's shortcomings. এই যে shortcomings, এই মানে কি shortcomings মানে হলো ডিফেক্ট অথবা ফলস, মানে কি ত্রুটি দোষগুলো, সে এটার মধ্যে এই ক্রিটিক্যাল ওয়ার্কটার মধ্যে মানে এই ক্রিটিক্যাল বা সমালোচক কাজটার মধ্যে ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়রের কিছু ত্রুটি পাইছে। শর্টকামিংস মানে কি ত্রুটি অথবা দোষ, but at the same time defense against the charge of the violation of the three unities. কিন্তু একই সময় সে কি করছে ডক্টর উইলিয়াম শেক্সপিয়রের উপর যে থ্রি ইউনিটিস ভায়োলেট করার, মানে থ্রি ইউনিটিটা ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, এই তিনটা ইউনিটি ফলো না করার জন্য তার উপর কি একটা চার্জ করা হয়েছিল। এই চার্জটাকে, এই চার্জের বিপক্ষে ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়রকে ডিফেন্ড করছে, মানে কি রক্ষা করছে, প্রতিরক্ষা করছে, তাকে সেভ করছে। In it Johnson has put his argument to defend Shakespeare. এখানে কি সে তার নিজের মতো করে কি যে লজিক আছে, মানে উইলিয়াম শেক্সপিয়র যে থ্রি ভায়োলেশন অফ ইউনিটিসটা, মানে সরি দ্য থ্রি ইউনিটিস, এই ইউনিটিসটা সে কি করছে ভায়োলেট করছে, মানে কি অথবা ফলো করে নাই অথবা মেনটেন করে নাই। এই মেনটেন সে কেন করে নাই, এর পক্ষে ডক্টর স্যামুয়েল জনসন মূলত কি প্রিফেক্স টু শেক্সপিয়রের মধ্যে তার কিছু আর্গুমেন্ট লাগছে, বুঝতে পারছো, এবং সেই আর্গুমেন্টগুলো সে লজিক্যালি কি এখানে আমাদের মানে অডিয়েন্সদের সামনে তুলে ধরছে। ওকে, প্রথম প্যারাটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রথম প্যারা, আজকের প্রশ্ন 3টা হবে, তো জটপট করে তোমাদের এটা মানে শেষ করতে হবে। হ্যাঁ, প্রথম প্যারাটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? আচ্ছা, ফার্স্ট প্যারা ক্লিয়ার হলে কি আমরা সেকেন্ড প্যারাতে যাই। এখন আমাদের মেইন ফোকাসে রাখতে হবে আমরা এখানে কি প্রশ্নটা পড়তেছি। এখানে কিন্তু আমরা পড়তেছি যে ডক্টর স্যামুয়েল জনসন কিভাবে শেক্সপিয়রকে ডিফেন্ড করছে, কোন ক্ষেত্রে, যখন সে কি ভায়োলেশন অফ দ্য থ্রি ইউনিটিস, এই থ্রি ইউনিটিস যখন সে ভায়োলেট করছিল মানে লঙ্ঘন করছে, এই লঙ্ঘন যেহেতু করছে তার উপর কি একটা চার্জ, একটা অভিযোগ উঠছে, এই অভিযোগটা উইলিয়াম শেক্সপিয়র মূলত কিভাবে এটাকে কি করছে ডিফেন্ড করছে। আচ্ছা, তারপর দেখো এখন যেহেতু সে ডিফেন্ড করতেছে এখানে, তার মানে কি এই পক্ষে আমরা কিছু কথাবার্তা বলবো। Johnson's method of arguing is very excellent. এখানে কি বলছে কথাটা, জনসনস মেথড অফ আর্গুইং ইজ ভেরি এক্সিলেন্ট, মানে জনসন যেভাবে আর্গুমেন্ট করে মানে যুক্তিতর্ক দেয়, এই যুক্তিতর্কের ধরনটা কি খুবই চমৎকার, সে প্রতিটা কথাই কি যুক্তিতর্কের ভিত্তিতে বলে, বুঝতে পারছো। He does not want to impose his opinion upon others without logic. সে নিজের মতামতটা কি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চায় না। And so he analyzes the matter in details. এবং তাই কি করে সে প্রতিটা বিষয়কে
প্রতিটা বিষয় কি সে একটু বিস্তারিত সবসময় অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করত। ওকে, and then he advocates his own conviction without hesitation, এবং তখন কি সে তার নিজস্ব যে মতামত আছে এই মতামতটা কি করত উইদাউট হেজিটেশন, মানে কোনো হেজিটেশন তো বুঝো, হেজিটেশন হচ্ছে এখন এক্স্যাক্টলি আমার মাথার মধ্যে বাংলাটা আসতেছে না, হেজিটেশন মানে কি, হেজিটেশনের বাংলাটা একটু কেউ লিখো, আমার মাথার মধ্যে বাংলাটা আসতেছে না এখন। ইতস্তত, ইতস্তত না হওয়া মানে কি নার্ভাস না হয়ে সে কি করছে তার যে সে একটা কি একটা জিনিসের উপর অ্যানালাইসিস করছে, এই অ্যানালাইসিসের উপর তার যে মতামতটা আছে এই মতামতটা সে কি করছে উইদাউট এনি হেজিটেশন সে এটা সবার সামনে তুলে ধরছে। ওকে, 2 নাম্বার প্যারা কি ক্লিয়ার হয়েছে? যেহেতু আমরা 3টা প্যারা মানে 3টা প্রশ্ন আজকে পড়ব, তার মানে কি আমাদের কি করতে হবে এখানে মানে একটু তাড়াতাড়ি পড়তে হবে। আর যারা লেটে এখানে মানে জয়েন হয়েছে তারা একটু ভিডিওটা প্রথম থেকে দেখে নেবা, কারণ আমি যদি আবার 2টা প্যারা আবার মানে পড়াই তাহলে কি আমার আবার এখানে 5-10 মিনিট চলে যাবে, তার মানে কি ক্লাসটা পরবর্তীতে আবার লম্বা হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে সে যে আর্গুমেন্টটা করছে এই আর্গুমেন্টের জন্য কিন্তু দ্বিতীয় যে মানে প্যারাটা এই প্যারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে তার আর্গুমেন্টের ওয়েটা কি ছিল, তার আর্গুমেন্টের ধরনটা কি রকম, এই ধরনটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমাদের দ্বিতীয় প্যারা অবশ্যই মাস্ট দিতে হবে। বুঝতে পারছো? আর দ্বিতীয় প্যারার যে লাইনগুলি কিন্তু ইজি আছে, দ্বিতীয় প্যারার লাইনগুলো কিন্তু ইজি সিম্পল ওয়েতে লেখা। আচ্ছা দেখো, এখন মেইন প্রশ্ন কি ছিল? মেইন প্রশ্ন ছিল দ্য ভায়োলেশন অফ 3 ইউনিটিজ, এটা ছিল আমাদের মেইন প্রশ্ন। তো আমরা মেইন প্রশ্নে আমাদের এখানে কি ফোকাস করতে হবে এই ফোকাসটা আমরা এখানে দেখি যে ড্রামাটিক ইউনিটিজ আর দ্য প্রিন্সিপাল অফ ড্রামাটিক স্ট্রাকচার রিলেটিং টু অ্যাকশন টাইম অ্যান্ড প্লেস। এখানে কি বলছে ড্রামাটিক ইউনিটিসগুলি কি? ইউনিটিস হলো কিছু কিছু রুলস, যেটা হলো নাটকের কিছু কিছু গঠনগত রুল, আর সেটা কি ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, এটার সাথে রিলেটেড। The unity of time means that the action of a drama should be limited to only 24 hours হবে। এইটা এখানে ভুল আছে, এখানে ইয়ার্স দেওয়া আছে, এখানে আওয়ার্স হবে। বুঝতে পারছো? যারা নোট নিয়েছো এটা ক্লিয়ার করে ফেলো যে এখানে হলো ইয়ার্স দেওয়া ছিল, কিন্তু দ্য ইউনিটি অফ টাইমের মতে একটা নাটককে কি 24 ঘন্টার ভিতরেই কি করতে হবে শেষ করে ফেলতে হবে। বুঝতে পারছো? 24 ঘন্টার ভিতরে শেষ করে ফেলতে হবে। এখন এখানে হচ্ছে ইয়ার্স আসছিল মানে 24 বছর আছিল, অবশ্য 24 বছর, এটা হচ্ছে 24 কে ঘন্টা, তার মানে আওয়ার্স হবে। The unity of place refers to that the scenes of a drama should be limited to a single place or city. আর ইউনিটি অফ প্লেসের কথাটা কি, ইউনিটি অফ প্লেস মানে হলো কি একটা নাটককে কি একটা জায়গার মধ্যেই এখানে অনুষ্ঠিত হবে, একটা নাটক একটা জায়গার মধ্যে মানে সিঙ্গেল একটা প্লেসের মধ্যে অনুষ্ঠিত হবে। যদি মনে করো কি ইউনিটি অফ প্লেস অনুসারে একটা নাটক যদি লন্ডনে মানে কি মঞ্চায়িত করা হচ্ছে তাহলে কি সেটা লন্ডনই হবে। এটা কি আলেকজান্দ্রিয়া অথবা রোম অথবা কি অন্য কোনো প্লেসে যেতে পারবে না, এটা হলো ইউনিটি অফ প্লেস অনুসারে। বুঝতে পারছো? ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস মানে কি, ইউনিটি অফ টাইমটা হলো একটা নাটককে 24 ঘন্টার ভিতরে এটা শেষ করতে হবে, আর ইউনিটি অফ প্লেস মানে কি একটা নাটককে একটা জায়গার মধ্যে একটা নির্দিষ্ট একটা প্লেসের মধ্যে কি এটাকে মঞ্চস্থ করতে হবে। আর ইউনিটি অফ অ্যাকশনটা কি একটা নাটক বা একটা গল্পের কাহিনীটা কি গল্পের কাহিনী কি একটা নির্দিষ্ট একটা কাহিনীর উপর ভিত্তি করে হতে হবে। The unity of action is the dramatic principle which demands that a play should be the imitation of a single action. এই যে সিঙ্গেল অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে, যে সিঙ্গেল অ্যাকশন বলতে হলে একটা কাহিনী মানে একটা নির্দিষ্ট কাহিনীর উপর ভিত্তি করে এটা গঠিত হতে হবে। যেমন কি আমরা কি পড়ছিলাম, কিং এডিপাস পড়ছিলাম। এই কিং এডিপাসের মূল আলোচ্য বিষয়টা কি?
কিং ইডিপাসকে ঘিরে, তার জন্ম, তারপর তার বেড়ে ওঠা, এবং সে কিভাবে তার বাবাকে হত্যা করে এবং তার মাকে বিয়ে করে, এবং আলটিমেটলি তার কি করুণ পরিণতিটা হয়, এটাই মূলত কি কিং ইডিপাসের মেইন কাহিনী ছিল। তার মানে কি কিং এডিপাস কিন্তু এই মেইন কাহিনীর মধ্যে কিন্তু আবদ্ধ ছিল। কিং এডিপাসের মধ্যে কিন্তু এই তিনটা ইউনিটি অফ অ্যাকশন, কিন্তু ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন কিন্তু মেনটেন করা হয়েছিল। এটা তোমাদের হলো কিং এডিপাস, ডিসকাস কিং এডিপাস অ্যাজ এ ক্লাসিক্যাল ট্র্যাজেডি, এই প্রশ্নের মধ্যে তোমরা পড়ছো। এখন কি এই তিনটা ইউনিটিস কি, এই তিনটা ইউনিটিস কি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? এটা বলো। আর ইউনিটি অফ অ্যাকশনের মধ্যে অবশ্যই কি একটা বিগিনিং থাকবে, একটা মিডল থাকবে, এবং এন্ড থাকবে। বুঝতে পারছো? তারপর জনসন বলতেছে, জনসন ডিফেন্স শেক্সপিয়ার্স নন অবজারভেন্স। নন অবজারভেন্স মানে কি? নন অবজারভেন্স মানে হলো শেক্সপিয়ার কি এটাকে ফলো করেন নাই, সে এটার প্রতি দৃষ্টিকোণ দেয় নাই, তার দৃষ্টিটা এটার উপরে কি ছিল না। বুঝতে পারছো? অফ দ্য ইউনিটিজ অফ টাইম অ্যান্ড প্লেস অন সাম লজিক্স, কিছু কিছু মানে যুক্তির ভিত্তিতে কি উইলিয়াম শেক্সপিয়ার নাটকের মধ্যে কি ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস, এই দুইটা ইউনিটিস মেনটেন করে নাই অথবা ফলো করে নাই। বুঝতে পারছো? আচ্ছা, এই যে লজিক্স কথাটা আছে, এই লজিকের বিপরীত মানে এই লজিকটা না দিয়ে কিন্তু তোমরা গ্রাউন্ডসও দিতে পারো, মানে ভিত্তি, অথবা বেসিসও দিতে পারো। মানে একটা ওয়ার্ডের আমরা অনেকগুলো সিনোনিম ইউজ করতে পারি। ওকে, তার মানে কি আমাদের 3 নম্বর প্যারাটাও কিন্তু ক্লিয়ার হলো নাকি? 3 নম্বর প্যারাটাও ক্লিয়ার। ইউনিটি অফ অ্যাকশনের মধ্যে বিগিনিং, মিডল এবং এন্ড থাকবে। এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার কি করতো? ফলো করতো, কিন্তু টাইম এবং প্লেস এটা সে ফলো করে নাই। আবার কিছু কিছু নাটক আছে যেমন দ্য টেম্পেস্ট, এটা হলো উইলিয়াম শেক্সপিয়রের একটা রোমান্টিক কমেডি, ওইখানে সে আবার এই তিনটা যে ইউনিটিজ আছে এই তিনটা ইউনিটিজ সে ফলো করছে। অনেক কেন ফলো করছে? অনেকে মনে করে যে এটা হলো উইলিয়াম শেক্সপিয়রের সর্বশেষ সাহিত্যকর্ম দ্য টেম্পেস্ট। তো তোমাদের কি অনেকে প্রশ্ন আসতে পারে যে টেম্পেস্ট, উইলিয়াম শেক্সপিয়রের সর্বশেষ সাহিত্যকর্মের নাম কি? দ্য টেম্পেস্ট। এটাকে সোয়ান সংও বলা হয়, কোনো লেখকের শেষ কাজকে সোয়ান সং বলা হয়। বুঝতে পারছো? কোনো লেখকের শেষ কাজ, এই শেষ কাজকে মূলত মানে শেষ সাহিত্যকর্ম আর কি, এই সাহিত্যকর্মকে মূলত সোয়ান সং বলা হয়। আর উইলিয়াম শেক্সপিয়রের সোয়ান সং হলো দ্য টেম্পেস্ট। অনেক ক্রিটিকদের মতে যেহেতু এটা তার শেষ সাহিত্যকর্ম ছিল, তাই কি করছে সে এখানে ক্লাসিক্যাল যে তিনটা রুলস আছে এই রুলসটা সে ফলো করছে। এটা অনেক ক্রিটিকদের মতে এটা অনেকে বলছে আর কি। আচ্ছা, আচ্ছা, এখন হলো আমরা মেইন প্রশ্নে আমাদের এখানে যেটা ফোকাস করা হয়েছে এটা কিন্তু আমরা কি করতেছি, আমরা কিন্তু এর ভিতরে কিন্তু কথাগুলো মানে কি এখানে ডিসকাস করতেছি। যেমন কি দেখো, দ্য কোয়েশ্চন অ্যারাইজেস অন দ্য মেইনটেনেন্স অফ দ্য ইউনিটি অফ টাইম অ্যান্ড দ্য ইউনিটি অফ প্লেস, মানে কি একটা প্রশ্ন উঠছে যে ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস এই এই দুইটা জিনিসের মেনটেন তো বুঝো মানে কি ফলো করা, এই মেনটেন করার থেকে কি দুইটা প্রশ্নের উদ্ভব করছে। প্রশ্নটা কি? দ্য রুল অফ দিস টু ইউনিটিস কামস ফ্রম দ্য রেনেসান্স ক্রিটিক্স অফ ইতালি। আমরা জানি আমরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি তখন কি রেনেসান্স একটা পিরিয়ড পড়ছি, খেয়াল করছো কিনা? রেনেসান্স একটা পিরিয়ড ছিল। এই রেনেসান্স পিরিয়ড এটা মূলত 1500 শতকে হয়েছিল। এটা 1500 শতকে হয়েছিল। এই 1500 শতকে সর্বপ্রথম ইতালিতে, কোথায়? ইতালিতে রেনেসান্সের সূচনা ঘটে। ওকে, ইতালিতে হলো 1500 না, এটা হচ্ছে 1400 দিকে ইতালিতে ছিল, আর ইংল্যান্ডে ছিল হলো 1500 শতকের দিকে, মানে ইংল্যান্ডে পরে আসছে, ইতালিতে
আগে হয়েছে রেনেসান্সটা। তো ওই রেনেসান্সের যারা লেখক ছিল, রেনেসান্সের যখন জোয়ারটা বসছিল, মানে কি রেনেসান্স মানে কি রিবার্থ অফ থিঙ্কিং। এখানে এসে মানুষ মানে হিউম্যানিজম যে ব্যাপারটা, এই হিউম্যানিজমের ব্যাপারটাকে কি প্রাধান্য দেওয়া হয়েছিল। যারা আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি ওইখানে কিন্তু আমরা দেখছি। আচ্ছা, এখন কি এই যে ইতালিতে যখন রেনেসান্স শুরু হয়েছিল, ওই রেনেসান্সের কি যারা ক্রিটিক ছিল বা লেখক ছিল তারাই কি করছে, ইউনিটিজ অফ যে রুলসগুলি, এই রুলসগুলি তারা প্রথমত কি ওইখানে ফলো করতো। তো তাদের কাছ থেকে মূলত এই ধারণাটা পরবর্তীতে আস্তে আস্তে আসছিল। ইট ইজ শেক্সপিয়র হু ব্রোক অ্যাওয়ে ফ্রম দ্য ক্লাসিক্যাল ইউনিটিজ। এটা শেক্সপিয়র ছিল যে কিনা যে ক্লাসিক্যাল ইউনিটিজের যে রুলটা ছিল এই রুলটা সে ভঙ্গ করছে, মানে কি সে এটা মানে নাই। অ্যান্ড রোট ড্রামাস ব্রেকিং দ্য ব্যারিয়ার অফ টাইম অ্যান্ড প্লেস, এবং সে নাটক লিখছে যে নাটকের মধ্যে সে টাইম এবং প্লেসের ইউনিটিটা কি করছে, মেনটেন করে নাই। মানে কি তার কাছে মনে হইতো ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস একটা হলো ব্যারিয়ার মানে কি বাধা, এটা হচ্ছে শেক্সপিয়রের মনে হইতো, তাই সে এটা মেনটেন করে নাই। জনসন ওয়াজ এক্সপেক্টেড টু অপোজ হিম ইন দিস রিগার্ড। অনেকে মনে করছে কি ডক্টর স্যামুয়েল জনসন শেক্সপিয়রকে এর জন্য কি ক্রিটিসাইজ করবে, অনেকে মনে করছিল এটা, কিন্তু আলটিমেটলি কি করছে সে কিন্তু তাকে এটাতে কিন্তু ডিফেন্ড করছে। বাট হি হ্যাভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড টু জাজ এভরিথিং ফ্রম ইউটিলিটি। মানে কি আমরা কিন্তু একটা ব্রিফ প্রশ্ন পড়ছি যে হোয়াই ইজ ডক্টর স্যামুয়েল জনসন ইজ কল্ড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক। এটা কি পড়ছো না? এরকম একটা ব্রিফ পড়ছো কি না? এখানে কি বলা হয়েছে যে ডক্টর স্যামুয়েল জনসনকে কেন ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক বলা হয়েছে, কারণ কি, কারণ সে নিজের মতামতের উপর ভিত্তিতে সব কিছু অ্যানালাইসিস করত। সে যেটা সঠিক মনে করতো ওইটা ওইভাবেই প্রেজেন্ট করতো, আর সে যেটা মানে কি ক্রিটিসাইজ করার মতো পজিশন সে বুঝতো তাহলে কি সে ক্রিটিসাইজ করতো, তাই কিন্তু তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্রিটিক বলা হয়। এই কথাটা এখানে বলছে যে সে কি করছে, তার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট মানে একটা কি মুক্ত একটা মন মানসিকতা ছিল, এই মুক্ত মন মানসিকতার জন্যই সে উইলিয়াম শেক্সপিয়রকে ফর দ্য ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ অফ টাইম অ্যান্ড প্লেস হি সাপোর্টস অর হি ডিফেন্স। ওকে, এখন কি এই প্যারাটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? এখানে শুধু ইউনিটিজ অফ টাইম এবং ইউনিটিজ অফ প্লেসের ধারণাটা, কনসেপ্টটা কোথায় থেকে আসছে এটা বলা হয়েছে। ওকে, আচ্ছা এটা তো ক্লিয়ার হয়েছে, প্যারা ক্লিয়ার। আচ্ছা আমরা নেক্সট আগাই। লাইক অ্যান অ্যাডভোকেট তো বুঝো কে, যে কি ওকালতি করে। অ্যাডভোকেট মানে কি ওকালতি করা, রাইট? লাইক অ্যান অ্যাডভোকেট হি পুট ফরওয়ার্ড দ্য লজিক বিহাইন্ড ইট। একজন উকিলের মতো সে কি করছে, তার নিজস্ব যে মতামতগুলি আছে, লজিকগুলি আছে, এই লজিকগুলি সে সবার সামনে রাখছে। ওকে, ফার্স্ট এখানে কিন্তু পুট কিন্তু এই যে এখানে কিন্তু এগুলি ফার্স্ট টেন্সে করা হয়েছে, তাই কিন্তু পুটের সাথে এস নাই, বুঝতে পারছো? এখানে কিন্তু পুটটা কিন্তু ফার্স্ট টেন্স হিসাবে ধরা মানে এখানে ইউজ করা হয়েছে। ফার্স্ট হি স্পোক অফ দেয়ার ইউজ ইন ড্রামাটিক কম্পোজিশন। প্রথমত সে কি বলছে, একটা ড্রামার মধ্যে যে ইউনিটিজ অফ টাইম ইউনিটিজ অফ প্লেস ব্যবহার করা হতো, এই কথাবার্তাটা মূলত সে প্রথমে বলছে। কে বলছে? ডক্টর স্যামুয়েল জনসন। ইন দ্য ওপিনিয়ন অফ জনসন অথবা কি লিখতে পারো অ্যাকর্ডিং টু জনসন, এটা লিখতে পারো। ইন দ্য ওপিনিয়ন অফ জনসন না দিয়ে তুমি কি লিখতে পারো, অ্যাকর্ডিং টু জনসন। In the opinion of Johnson, these two unities are observed only to make the action of the drama credible to the audience. জনসনের মতে কি যে ইউনিটিজ অফ টাইম অ্যান্ড ইউনিটিজ অফ প্লেসটা মূলত মেনটেন কেন করা হয়, যাতে কি নাটকটা সবার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়, গ্রহণযোগ্য মনে হয়,
বুঝতে পারছো? এখানে ডক্টর স্যামুয়েল জনসন কি পয়েন্টটা এখানে সে রাখছে, সে বলছে যে ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেসটা মূলত কেন মেনটেন করা হয়, কারণ কি নাটকগুলো যাতে অডিয়েন্সের কাছে ক্রেডিবল হয়। ক্রেডিবল মানে কি গ্রহণযোগ্য অথবা বিশ্বাসযোগ্য, রাইট? আচ্ছা, জনসন refutes the charge, saying that no audience ever accepts the performance on a stage to be absolutely true. তখন সে কি করছে, এই যে চার্জটা মানে অভিযোগটা উইলিয়াম শেক্সপিয়রের উপরে আনছে, এই চার্জটাকে সে কি করছে, খণ্ডন করছে অথবা কি করছে, ভুল প্রমাণ করছে এই বলে যে কোনো অডিয়েন্সই কি ইজিলি বিলিভ করতে পারে না যে একটা নাটক যে কি মঞ্চের মধ্যে উপস্থাপন করা হচ্ছে এটা একটা ট্রু ঘটনা। ওকে, if the audience cannot believe the second act presented at Rome as the first act presented Alexandria, কি এখানে কি বলছে, এখানে বলছে যে যদি কি একজন অডিয়েন্সরা কি করতে পারে না যে দ্বিতীয় মানে আমরা মনে করি একটা নাটকের প্রথম অংশটা রুমে হয়েছে এবং দ্বিতীয় অংশটা কি হয়েছে আলেকজান্দ্রিয়ার মধ্যে হয়েছে। আলেকজান্দ্রিয়া এবং রোম দুইটা কিন্তু কি, এগুলি কিন্তু জায়গার নাম, মানে ইউনিটি অফ প্লেসটা এখানে আমাদেরকে বোঝাচ্ছে। ইউনিটি অফ প্লেসের মানে কেন শেক্সপিয়র মেনটেন করে নাই এটাকে ফোকাস করার জন্য মূলত এখানে ডক্টর স্যামুয়েল জনসন কিছু যুক্তি তর্ক রাখছে। এখানে কি বলছে যে মানে কি অডিয়েন্সরা যদি নাটকের দ্বিতীয় অংশ আলেকজান্দ্রিয়া কি করতে পারে না, বিশ্বাস করতে পারে না, যেমনটা কি তারা প্রথম অংশটা কি দ্বিতীয় অংশটা হলো রুমে আর প্রথম অংশটা হলো আলেকজান্দ্রিয়া, কারণ কি, কারণ হলো তারা কি বসে আছে কি এই যে বিকজ দে বিলিভস they themselves have been sitting in a theater in London, কারণ কি তারা লন্ডনের একটা থিয়েটারে বসে আছে, কারণ কি তখন কি তারা ইজিলি কিন্তু বিশ্বাস করতে পারতেছে না যে তারা কি একটা নাটকের দৃশ্য প্রথম কি আলেকজান্দ্রিয়া থেকে লন্ডনে ট্রান্সফার হয়ে গেছে, শিফট হয়ে গেছে। ইফ ইট ইজ পসিবল ফর দ্য অডিয়েন্স টু বিলিভ, যদি এটা সম্ভব হয় যে মানে একজন অডিয়েন্সের জন্য যদি এটা সম্ভব হয় দ্যাট দে ওয়ার ইন আলেকজান্দ্রিয়া ইন দ্য ফার্স্ট অ্যাক্ট, তারা প্রথম যে দৃশ্যটা এই দৃশ্যের মধ্যে আলেকজান্দ্রিয়া ছিল, they can also believe that in the next act they are in Rome, তারা এটাও বিশ্বাস করতে পারে যে দ্বিতীয় অংশে তারা কোথায় আছে, রোমের মধ্যে আছে। এটা কিভাবে করতে পারে, এটা মূলত করতে পারে ইমাজিনেশনের মাধ্যমে। এটা কিন্তু আমরা যখন টেক্সট পড়ছি তখন বলছিলাম যে ইমাজিনেশনের মাধ্যমে কিন্তু একজন অডিয়েন্স বুঝতে পারে যে একটা নাটকের প্রথম দৃশ্য যদি এক জায়গায় হয় আরেকটা দৃশ্য কি আরেকটা জায়গায় হতে পারে, এটা কিন্তু আহামরি কোনো ব্যাপার না। আচ্ছা, তারপর কি দ্য ফ্যাক্ট ইজ দ্যাট দ্য স্পেক্টেটর্স নেভার রিয়েলি ফরগেট দেমসেলভস, মানে কি স্পেক্টেটর্স বলতে হলে অডিয়েন্সকে বোঝানো হচ্ছে, এখানে বলতে চাচ্ছে যে অডিয়েন্সরা কখনো ভুলে যায় না তারা অ্যাকচুয়ালি কোথায় আছে। ওকে, from the first act to the last they know that the stage on which events are being stressed is only the stage, মানে একটা নাটকের প্রথম থেকে শেষ অবধি কি অডিয়েন্সরা বুঝতে পারে যে তারা যেটা দেখতেছে এটা শুধু কি নাটকের মঞ্চের মধ্যে শুধু দৃশ্যটা পাল্টাইতেছে কিন্তু জায়গাটা কিন্তু সেমই, আর এই জায়গাটা কি একটা মঞ্চ। So there is nothing wrong in representing the stage as Athens in the first act of the drama, তার মানে কি সে এখন বলতেছে কি তাই কি এখানে কোনো মানে ভুল কিছু নাই, এখানে কোনো দোষের কিছু নাই যে একটা নাটকের প্রথম দৃশ্য যদি অ্যাথেন্সে করা হয়, অ্যাথেন্স তো গ্রিসের মধ্যে অবস্থিত, অ্যাথেন্সে করা হয় আর দ্বিতীয়টা যদি সিসিলিতে করা হয় এটা কোনো ব্যাপার না, এটা কোনো অভিযোগ না, এটা কোনো ভুল না। Because the spectators know that the stage is only stage, কারণ কি অডিয়েন্সরা জানে এটা নাটকটা মূলত কোথায় হচ্ছে, মঞ্চের মধ্যে হচ্ছে। ওকে, ইট ইজ নেথার অ্যাথেন্স নর সিসিলি, এটা না অ্যাথেন্সে হচ্ছে না সিসিলিতে হচ্ছে, মূলত নাটকটা কোথায় হচ্ছে,
নাটকটা স্ট্রেসের মধ্যে হচ্ছে, কিন্তু একটা নাটকের কাহিনীকে এগিয়ে নেওয়ার জন্য আমার ড্রামাটিস্টরা কি করে, একটা নাটকের কি এক একটা সিন অথবা এক একটা দৃশ্য, অথবা অ্যাক্ট বলতে হলো অঙ্ক বোঝায়, সিন হলো দৃশ্য, তো অঙ্কটা কি এক এক জায়গার মধ্যে তারা ডেসক্রাইব করে। ওকে, তার মানে কি এই যে প্যারাটা, এই প্যারাটা একটু বড়, এই প্যারাটাকে ক্লিয়ার হয়েছে, এই প্যারাটাকে ক্লিয়ার হয়েছে কি এখানে মূলত ডক্টর স্যামুয়েল জনসন এইটাই বোঝাতে চাচ্ছে যে যদি একজন অডিয়েন্স একটা নাটকের দৃশ্যকে আলেকজান্দ্রিয়ায় মানে ভাবতে পারে, তাহলে সে এই নাটকের পরবর্তী দৃশ্যটা রোমে ভাবতে পারে, যদি এটা এথেন্সে ভাবতে পারে তাহলে কি এটা সিসিলিতেও ভাবতে পারে। এখানে সে ডক্টর স্যামুয়েল জনসন এই যে লজিকটা, এই লজিকটা সে এখানে বলছে। ওকে, তারপর সে আবার কি বলছে, জনসন অলসো প্রেজেন্টস হিজ ডিফেন্স অফ শেক্সপিয়ার ফর ফেলিং টু অবজার্ভ দ্য ইউনিটি অফ টাইম। এখন ইউনিটি অফ টাইমের কথা বলছি, উপরের যে প্যারাটা, এই প্যারার মধ্যে কিন্তু ইউনিটি অফ প্লেসের কথা বলছে, এখন সে ইউনিটি অফ টাইমের কথা বলতেছে। অ্যাকর্ডিং টু জনসন, এ ড্রামা ইমিটেটস সাকসেসিভ অ্যাকশনস, মানে সাকসেসিভ অ্যাকশনস বলতে কি বোঝানো হচ্ছে, মানে কিছু ঘটনার সমষ্টি। সাকসেসিভ বলতে কি পরপর যে ঘটনাগুলো ঘটে এগুলি মূলত সাকসেসিভ অ্যাকশনস, হুইচ মে বি রিপ্রেজেন্টেড অ্যাট সাকসেসিভ প্লেস। যেই ঘটনাগুলি কি সাকসেসিভ প্লেস, মানে একটা ঘটনা একটা প্লেস মানে একটা জায়গা পরপর আরেকটা জায়গায় কি ঘটনাগুলো সংঘটিত হতে পারে। আচ্ছা, ইন প্রিফিক্স টু শেক্সপিয়ার জনসন হ্যাজ ডিফেন্ডেড Shakespeare that maintaining the three unities is now the heart and fast rule of creating the drama. এই প্রিফিক্স টু শেক্সপিয়রের মধ্যে ডক্টর স্যামুয়েল জনসন কি বলছে, মানে কিসের উপর ভিত্তি করে উইলিয়াম শেক্সপিয়রকে রক্ষা করছে বা ডিফেন্ড করছে। ডিফেন্ডটা মূলত করছে যে নাটকের মধ্যে যে থ্রি ইউনিটিসটা মেনটেন করে, এই মেনটেনটা মূলত কি নাটক লেখার ক্ষেত্রে কোনো মানে ধরাবাঁধা কোনো নিয়ম নেই, ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এটা মূলত দ্য হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এটা কিন্তু আমরা একটা প্রেস পড়ছি, মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল মানে কি ধরাবাঁধা কোনো নিয়ম নেই, এটা হলো স্যামুয়েল জনসন বলতেছে। হি ওয়েলকামস শেক্সপিয়রস ভায়োলেশন অফ দ্য ইউনিটিজ অ্যাজ এ ব্লেসিং ইন ডিসগাইজ। কারণ সে কি করছে, সে ক্রিটিসাইজ করবে কি, সে ক্রিটিসাইজের করতে একদম ডিফেন্স করছে, এবং সে তাকে কি করতেছে যে শেক্সপিয়র যে এই ভায়োলেশনটা মানে লঙ্ঘনটা করছে, এই লঙ্ঘনটাকে স্বাগত জানাচ্ছে। কারণ কি এই স্বাগত জানানোর জন্যই কিন্তু শেক্সপিয়র কি নতুন নতুন ড্রামা, মানে তার যে ড্রামাগুলি আছে এই ড্রামাগুলো আমাদেরকে উপহার দিতে পারছে। এখন সে যদি কি করত যে থ্রি ইউনিটিসটা মেনটেন করত, তাহলে কি সে যে নাটকগুলি আমাদেরকে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা পাইতাম না। তার মানে ডক্টর স্যামুয়েল জনসনের মতে হলো যে মানে শেক্সপিয়রের এই ভায়োলেশনটা কি একটা ব্লেসিং, মানে কি একটা আশীর্বাদ অথবা আমাদের জন্য একটা পজিটিভ একটা সাইড। বিকজ হ্যাড শেক্সপিয়র ডান ইট, যদি শেক্সপিয়র কি এই থ্রি ইউনিটিস মেনটেন করতো, English literature would have been deprived of creations of such giant genius. এই যে সে যে এত এত সুন্দর নাটক রচনা করছে, এই নাটকের থেকে কি ইংরেজি সাহিত্য বঞ্চিত হতো। ওকে, ক্লিয়ার? এখন ইন কনক্লুশন উপসংহারে উই ক্যান সে আমরা বলতে পারি দ্যাট যে জনসন ব্লোজ আপ দ্য ট্র্যাডিশনাল ডক্ট্রিন অফ দ্য ইউনিটি। এখানে ব্লোজ আপটা যদি তোমাদের কাছে মানে হার্ট মনে হয় তাহলে তোমরা হচ্ছে রিফিউটস দিতে পারো, রিফিউটস a traditional doctrine of the unities and shakes the walls of the own citadel of classicism by defending Shakespeare's non-observance of the unities of time and place. এখানে কি বলছে যে ডক্টর স্যামুয়েল জনসন মূলত কি যে ক্লাসিক্যাল থ্রি ইউনিটিসটা ছিল এই ইউনিটিসটাকে কি করছে, ব্লোজ আপ করছে, মানে কি এটাতে সে বিভিন্ন পাত্তা দিছে না। এন্ড শেকস দ্য ওয়ালস অফ হিজ ওন সিটাডেল অফ দ্য ক্লাসিসিজম, মানে কি সে কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কি একজন ক্রিটিক ছিল। তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কিছু ক্রাইটেরিয়া ছিল, ওই লিটারেচারের মধ্যে কিছু ক্রাইটেরিয়া ছিল। ওই ক্রাইটেরিয়া বলতে কি বোঝায়, বৈশিষ্ট্য ছিল বা প্রথা ছিল, কনভিকশন।
তো সে কি করছে, তার যে এইজের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো সে ফলো করছে না, বরং কি করছে ওই ক্রাইটেরিয়াগুলোকে মানে ওই পাঁচেরগুলোকে কি করছে সে শেক করছে, মানে কি নাড়িয়ে দিছে তার নিজস্ব মতামত দ্বারা, তার লজিক্যাল আর্গুমেন্টস দ্বারা। In fact, Shakespeare's violation of the unities has made his dramas more credible, reliable, praiseworthy and interesting. আসলে কি শেক্সপিয়ারের যে তিনটা ইউনিটিসকে লঙ্ঘন করছে, এই লঙ্ঘনটাই মূলত তার নাটকগুলোকে বেশি গ্রহণযোগ্য, তারপর হচ্ছে বিশ্বাসযোগ্য, তারপর প্রশংসার দাবিদার এবং আকর্ষণীয় করে তুলছে। ওকে, প্রথম যে সেটা প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখানে ব্লোজ আপ মানে উড়িয়ে দেওয়া না হইছে, এটা হইছে মানে আমি যে যে মেনটেন করে নাই অথবা কি ফলো করে না এরকমও হতে পারে। আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা নেক্সট প্রশ্নে আগাইতেছি, আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা কি এখানে, ডু ইউ এগ্রি with Johnson's views of poetic justice as elaborated in Preface to Shakespeare? Preface to Shakespeare, give reasons in detail. এখন কি আমরা জানি ডক্টর স্যামুয়েল মানে ডক্টর কে স্যামুয়েল জনসন এখানে কিন্তু বলছিল যে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু তার নাটকের মধ্যে পোয়েট্রিক জাস্টিস যে ব্যাপারটা, এই পোয়েট্রিক জাস্টিস ব্যাপারটা কিন্তু মেনটেন করে নাই।